বলছি দাদা, তিলোত্তমা কাণ্ডের শ্রেয়া ঘোষাল তার নির্ধারিত অনুষ্ঠান স্থগিত রাখলেন। 14ই সেপ্টেম্বর নেতাজি ইন্দোরের শো ছিল শ্রেয়া ঘোষাল। শিল্পীরা একের পর এক প্রতিবাদ করছেন এবার শ্রেয়া ঘোষাল তালিকায় যুক্ত। দেখুন, শ্রেয়া ঘোষালের তরফ থেকে যে ঘোষণাটি দেখেছি সেটি বাস্তবসম্মত এবং তাকে সাধুবাদ জানাচ্ছি। আরজি করের ঘটনা নিয়ে আমরা সবাই ন্যায় বিচার চাইছি। যেভাবে মেয়েটিকে ধর্ষণ এবং খুন করা হয়েছে আমরা সবাই উদ্বিগ্ন। সেখানে 14 তারিখ কলকাতায় শো ছিল শ্রেয়া ঘোষালের। তার যে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ তারা সেটি একটু ডেফার করার কথা বলেছে এবং শ্রেয়া ঘোষালও সেটা ডেফার করে সম্ভবত অক্টোবরে কোনো দিন ঠিক করবেন। পাশাপাশি শ্রেয়া ঘোষাল কলকাতায় আরজি করের ঘটনা নিয়ে যেমন তার উদ্বেগ তিনি আমাদের সকলের মতোই প্রকাশ করেছেন, পাশাপাশি এটাও তার পোস্টে মনে করিয়ে দিয়েছেন যে এটা শুধু কলকাতার সমস্যা বা বাংলার সমস্যা নয়। তার পোস্টে এটা স্পষ্ট যে এটা এই মহিলাদের সুরক্ষা, নারীদের সুরক্ষা, এটা গোটা ভারতবর্ষের বিষয়। এমনকি শুধু ভারতবর্ষ না, এটা সারা পৃথিবীর একটা সামাজিক সমস্যা, যেখানে পুরুষ নারী এই দুইটি শাখা সমাজের একসঙ্গে চলাই স্বাভাবিক। সেই জায়গায় এই ধরনের কুৎসিত সামাজিক অপরাধ, এটা যে সারা বিশ্বের সমাজের অপরাধ, সারা দেশের সমাজের অপরাধ, এটা কিন্তু শ্রেয়া ঘোষালের যে পোস্ট বা যে অ্যানাউন্সমেন্ট তাতে একেবারে স্পষ্ট। এই ঘোষণা, এই অনুভব, তাকে সাধুবাদ জানাচ্ছি। 14 তারিখ উৎসবের মেজাজ হয়তো নেই, বড় করে একটা উৎসবের আয়োজন করা, শুধু একটা গান বাজনার সন্ধ্যা, সেটা আয়োজন, টিকিট বিক্রি, মানুষের মুড, মন মেজাজ, আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন একটু পিছিয়ে দেবেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শ্রেয়া ঘোষাল নিজেই জানাচ্ছেন যে এটা তিনি প্রার্থনা করছেন যে এটা শুধু আমাদের দেশের নয়, এটা গোটা বিশ্বের মহিলারা যাতে সুরক্ষিত থাকেন সেই জন্যই তার প্রার্থনা। এখন কলকাতায় অনুষ্ঠানটা যেহেতু সামনে ছিল, তাই হয়তো কলকাতার অনুষ্ঠানটা পিছোতে হচ্ছে। যদি এমন কোনো এই ঘটনা এমন কোনো শহরে ঘটতো, ঈশ্বর না করেন সেখানে কোনো অঘটন, সেখানে যদি তার সমস্যা, এই তার যদি সঙ্গীতের অনুষ্ঠান থাকতো, হয়তো সেখানেও তিনি একই কাজ করতেন, যে সেই জায়গাটা আরেকটু সেই অনুষ্ঠানটা পিছিয়ে দিতেন। ফলে শ্রেয়া ঘোষাল যে অবস্থান নিয়েছেন এবং এই সামাজিক সমস্যাকে, এটা শুধু বাংলার নয়, দেশের নয়, সারা পৃথিবীর এই নারী সুরক্ষার বিষয়টা নিয়ে তিনি যে প্রার্থনা জানিয়েছেন, নিশ্চিতভাবে সেটা সাধুবাদযোগ্য। গতকালকে আপনার যে পোস্ট, তা নিয়ে অনেকেই নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন, আপনি আজকেও সেটা ব্যাখ্যা দিয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে মানে যারা শিল্পীরা ছিল তারা আপনার পোস্টে কমেন্ট না করে তারা কি কোথাও মানে আপনারা যেটা বলতে, আরে আমি কি করেছি, আমার বক্তব্য হচ্ছে একটা ট্রেন্ড দেখা গেছে সারা ভারতে, মূলত হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পরপর কিছু সিনেমা তৈরি হচ্ছে, কখনো বায়োপিক, কখনো কোনো ঘটনাক্রম থেকে কোনো রহস্য তুলে এনে, কখনো কোনো ঘটনাক্রম দিয়ে যে ছবিগুলো তৈরি হচ্ছে সেগুলো অত্যন্ত রাজনৈতিক বার্তাবাহী এবং যে ন্যারেটিভটা বিজেপির পক্ষে যায়। আমি সেইখানেই বলেছি যে সেখানে এই যে বিজেপির পক্ষে যায় ছবিগুলো তৈরি হয়, তার সর্বশেষ উদাহরণ, সেই ছবিটার নাম আমি করছি না, আমি আগেও আমার কোনো পোস্টেও করিনি, একটি ছবি তৈরি করেছে যেটা বাংলা সম্পর্কে অত্যন্ত কুৎসিত, বিকৃত, সাম্প্রদায়িক ইঙ্গিতপূর্ণ, প্ররোচনামূলক একটা ছবি তৈরি করা হয়েছে এবং সেটা ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিয়ে এগুলোকে ছড়ানো হচ্ছে। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম যে টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি তারা প্রতিবাদ করুন, বাংলা সম্পর্কে এরকম একটা কুৎসিত ছবি আনা হলো, সকলেরই উচিত প্রতিবাদ করা। এবং বিশেষভাবে যে প্রযোজক, পরিচালক, নামী প্রভাবশালী অভিনেতা অভিনেত্রীরা আমাদের দলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তাদের আরও বেশি করে দায়
দায় এবং দায়িত্ব এই ধরনের প্রবণতাকে কন্ট্রাডিক্ট করা, নিন্দা করা, প্রতিবাদ করা। তো আমি দেখলাম বহু মানুষ তাতে সাড়া দিলেন, সমর্থন করলেন। সোহম থেকে শুরু করে আরও অনেকের পোস্ট পুরোদস্তুর সমর্থন করে, আবার কেউ কেউ দেখলাম এর বিরোধিতা করতে গেছেন। আমার বক্তব্য, আমার বিরোধিতা করে এই গোটা বিষয়টার সঙ্গে তো আরজি করের কোনো সম্পর্ক নেই। এই বিষয়টা হচ্ছে বাংলাকে কলুষিত করে হিন্দি চলচ্চিত্র জগৎ থেকে কিছু বিজেপির ন্যারেটিভওয়ালা সিনেমা তৈরি হচ্ছে এবং বাংলাকে খুব কুৎসিতভাবে দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও খুব কুৎসিতভাবে দেখিয়েছে। তথ্য বিকৃতি আছে, সাম্প্রদায়িক ইঙ্গিত আছে। তো আমার সমালোচনা না করে একটা পোস্টও তো করতে পারেন, জ্ঞানটা আমার সম্পর্কে না দিয়ে যে এই ধরনের ছবি করা উচিত না, এগুলো একটা অসাধু উদ্দেশ্যে বাংলার চরিত্রহনন করা হচ্ছে, বাংলার সম্মানহানি করা হচ্ছে, এই পোস্টটাও তো করতে পারেন। কেউ বললে বলবেন এতে করে যদি ছবির প্রচার বাড়ে, এগুলো সব বোকা বোকা যুক্তি। ছবির নাম নিতেও বলছি না, কিন্তু আজকে নেটের যুগে, ডিজিটাল সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে ফোনে ফোনে এই বিকৃত জিনিসটাকে বিভিন্ন লোক ফরওয়ার্ড করছে। তো আপনি এই টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে থাকবেন, বাংলায় থাকবেন, বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তো সেখানে আপনি বাংলা সম্পর্কে এতখানি খারাপ কিছু বললে একটা পোস্ট, একটা ভিডিও বাইট, আপনার একটা দায় বা দায়িত্ব হচ্ছে না যে আপনি সেটাকে কন্ট্রাডিক্ট করুন যে আমাদের বাংলাটা এরম নয়, তার বদলে আমাকে জ্ঞান দিচ্ছেন। তা আমি এমনি মুখ্য সূক্ষ্ম মানুষ, এত গান বুঝি না, এইটুকু বুঝি যে বাংলাকে কলুষিত করার জন্য এই ধরনের ছবি কেউ কেউ টাকা ঢেলে তৈরি করছেন। তো আমার একটা সাধারণ, আমি শ্রমজীবী মানুষ, ফলে আমি বাংলার একজন নাগরিক হিসেবে আমাদের বাংলার যারা তারকা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, তো তাদের কাছে আমি আশা করব না যে তারা এই প্রবণতাটাকে হয় পাল্টা ন্যারেটিভের ছবি করবেন, আচ্ছা ছবিও করতে হবে না, অ্যাটলিস্ট একটা পোস্ট করবেন, তো একটা ভিডিও বার্তা অন্তত দেবেন, তো সেটাও দেখতে পাই না। আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিষয়টা বলেছি। দেখুন, আমরা প্রবল বিতর্ক দাঁড়া বেঁধেছে দুখানা ভাইরাল ভিডিও নিয়ে, যেখানে কলকাতা পুলিশ দেখাচ্ছে যে তারা একবারে কালকে দাবি করেছে প্রেস কনফারেন্সে যে যাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছিল, যাকে বলা হয়েছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সেখানে IMA আজকে পাল্টা পোস্ট করেছে, বলেছে যে উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়, আসলে তিনি SSKM এর PGT চিকিৎসক অভিক দে। শুধু তাই নয়, IMA এও দাবি, চাঞ্চল্যকর দাবি, যে একটি ছবি ক্রপ করে দেখানো হয়েছে এবং সেই ক্রপ অংশ সরালে দেখা যাচ্ছে যেখানে আমার মনে হয় পিছন থেকে রয়েছে। আমার মনে হয় এই যে একটা সুন্দর তথ্য যেগুলো সামনে যারা দিচ্ছেন, IMA থেকে যদি দেয়া হয় বা কোনো নির্দিষ্ট চিকিৎসক যদি দেন বা কোনো বিশেষজ্ঞ যদি দেন, আমার মনে হয় আপনাদের এই যে তথ্য বা আপনাদের এই যে অভিযোগ বা আপনাদের এই যে বোঝাবার চেষ্টা যে এটা এই গন্ডগোল হয়েছে, এইটা হলে ভালো হতো, এইটা উচিত ছিল, আমার মনে হয় সল্টলেকের CGO কমপ্লেক্সে ওখানে CBI বলে একটি সংস্থা আছে। CBI এই সংস্থাটিকে সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে এই ঘটনাটি তদন্ত করার। ফলে সোশ্যাল মিডিয়ায় বা সাংবাদিকদের কাছে শার্লক হোমস, ফেলুদা বা ব্যোমকেশ তাদের সংখ্যা না বাড়িয়ে যেখানে যেখানে আপনাদের অসঙ্গতি মনে হবে, যেখানে যেখানে আপনারা তথ্য প্রমাণ দিতে চাইবেন, দয়া করে CBI অফিসে গিয়ে আপনারা স্টেটমেন্ট দিয়ে তার সঙ্গে ডকুমেন্টগুলো দিয়ে দিন। যারা তদন্ত করার তারা তদন্ত করুক। এর বাইরে আপনি এক বলবেন, আমরা এক বলবো, আরেকজন আরেক বলবে, আমি একটা ছবি দেখাবো, আপনি একটা ছবি দেখাবেন, এই বিভ্রান্তি বাড়িয়ে লাভ কি? তদন্তের দায়িত্বে CBI। আপনার কাছে তথ্য আছে, আপনি CGO-তে যান, আপনি সেখানে স্টেটমেন্ট করে তথ্য প্রমাণগুলো দিয়ে আসুন। তথ্য প্রমাণ যদি জেনুইন হয় তো তাহলে তদন্তে তার সহযোগিতা হবে, আপনি সেটা করবেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছে স্বয়ন রায়, তার জামিন বাতিলের জন্য আমি কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছেন ছাত্র সমাজের বলে পরিচিত কোনো নেতা। এই বাক্যটিকে আমি এইভাবে বলতে চাই, কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে জামিন পেয়েছেন যারা উস্কে ছিলেন
যারা পুলিশের আনুষ্ঠানিক অনুমতি না নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিড়কে একটি রাজনৈতিক দলের বকলমায় নবান্নের দিকে লেলিয়ে দিয়ে ব্যারিকেড ভাঙতে উৎসাহিত করে কিছু পুলিশ জখম, ভয়ঙ্করভাবে চোখ হারিয়েছেন একজন বা চোখে জখম হয়েছেন একজন, বহু সম্পত্তি ভাঙচুর হয়েছে একজন, সে মানে কয়েক কোটি টাকার সম্পত্তি একটি সর্বভারতীয় কাগজেও দেখলাম 2000 কোটি টাকার গত ওই দুটো দিনে ওই গন্ডগোলগুলোতে কলকাতা শহরের ক্ষতি হয়েছে। তাহলে যে বা যারা ডাকলেন, আমি সোশ্যাল মিডিয়ায় ডাক দিলাম, আমি লোক খেপালাম, আমি লোক ওস্কালাম, আমি সাংবাদিক বৈঠক করে বললাম যান নবান্নর দিকে যান, সবাইকে বলছি যান নবান্নর দিকে যান। আমি কোনো স্টেজ করলাম না, আমার কোনো বক্তব্য নেই, আমি ভিড়কে এগিয়ে দিলাম, আমি ভিড়কে ব্যারিকেডের দিকে ঠেলে দিলাম, আমি বললাম নবান্ন যাও। ভিড় গিয়ে নবান্ন ঢোকার চেষ্টা করে ব্যারিকেড ভাঙচুর করে পুলিশকে ইনজিওর্ড করলো। সে তার দায় এবং দায়িত্বের জন্য যাকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা জামিন দিয়েছেন। তো ফলে দিয়েছেন, হাইকোর্টের ক্ষমতা আছে। আমি আবার বলছি, বিচারের প্রতি, আমাদের বিচার ব্যবস্থার প্রতি, হাইকোর্টের প্রতি, বিচারপতিদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, কিন্তু বিচারের রায় নিয়ে বলার 100% আমাদের রায় আছে, আমাদের অধিকার আছে। কিছুদিন আগে আর একজন মহামান্য বিচারপতি ছিলেন, তার বিরুদ্ধে যখন প্রশ্ন তুলতাম তখন বলা হতো আদালতকে বলা যায় না। এরপরে দেখা গেল সেই বিচারপতি চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হতে গেলেন। তো কোন বিচারপতি মনে কি আছে? আমি গতকাল আপনাদের এই কোর্টের রায় বেরোবার আগে এখানে বসে বলেছি, প্রেডিক্টেবল বেঞ্চ কি রায় হবে জানা। আপনারা দেখুন, প্রেডিক্টেবল বেঞ্চ কি রায় হবে জানা। তাহলে বিচার ব্যবস্থাকে আমরা মানব, কিন্তু কলকাতা শহরে যারা সোশ্যাল মিডিয়ায় ভিড়কে উস্কানি দেবে, প্রেস কনফারেন্স করে যারা বলবে যাও, তারপরে ক্যাওস হলে তারা তার দায় দায়িত্ব তাদের ঘাড়ে বর্তাবে না, এটা কোন ধরনের বিচার হচ্ছে? আমরা নিশ্চয়ই কাউকে ভিন্ডিকটিভ ওয়েতে নিশ্চিতভাবে কাউকে কোনো প্রতিহিংসা পরায়ণতার শিকার হোক কেউ চায় না, কিন্তু যে ছেলেটা পুলিশের তার চোখ ডিস্টার্বড হলো, এই জনতাকে খেপিয়ে যারা পাঠালো, তাদের বিরুদ্ধে যদি পুলিশ ব্যবস্থা না নেয়, তাহলে আদালত কোন বিশৃঙ্খলাকে, এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় লোক খেপানোর ডাক দিলে, এরপরে যে কেউ পুলিশের অনুমতি না নিয়ে জমায়েতে ডাক দিলে, এর দায় দায়িত্ব হাইকোর্ট নেবেন তো? হাইকোর্টের মধ্যে এমন চেয়ারে এমন যারা বসে আছেন, তাদের মধ্যে অন্ধ তৃণমূল বিরোধিতা কাজ করছে, রাজ্য সরকার বিরোধিতা কাজ করছে, তার প্রমাণ হয়ে গেছে। যারা বড় বড় প্রশ্নোত্তর করেন, যারা বড় বড় প্রশ্ন করলেন বিচারপতি, ধুয়ে দিলেন বিচারপতি, শীতকালে এতবার ধুলেন সারাদিনে জ্বর এসে যেত। সুপ্রিম কোর্টে গেছেন জামিন আসছি, কিন্তু সেই বিচারপতিরা যখন চাকরি ছেড়ে দিয়ে সেই বিচারপতি বিজেপিতে যাচ্ছেন, তখন বুঝতে পারছেন না হাইকোর্টের কোনো কোনো বেঞ্চে কি কি চলছে। আমরা তো হাইকোর্টকে সম্মান করি, আমরা সর্বস্তরের কোর্টকে সম্মান করি। কোর্ট আছে বলে সমাজ ব্যবস্থাটা আছে এখনো সারা ভারতবর্ষে, স্থানীয় কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কিন্তু কোনো কোনো বিচারপতি চেয়ারে বসে এই নজির রেখে গিয়েছেন, তাদের জেরার প্রশ্নগুলো মিডিয়াকে খাওয়াবার জন্য তৈরি হয়, যাতে সরকার বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করা যায়। তারা বেছে বেছে প্রশ্ন করেন, হোমওয়ার্ক করে প্রশ্ন করেন। তাদের কারুর মধ্যে ঘুমিয়ে আছে বিজেপি, কারুর মধ্যে ঘুমিয়ে আছে সিপিএম, কারুর মধ্যে ঘুমিয়ে আছে অন্ধ তৃণমূল বিরোধিতা। উদাহরণ, সব থেকে বেশি বিরোধিতা যিনি করেছেন তিনি বিজেপির প্রার্থী, বিজেপির সাংসদ আজকের দিনে, মাঝপথে চাকরি ছেড়ে। তিনি কি বিচার করেছেন এবার আপনি ধরুন, তার কি কি অবজারভেশন ছিল আপনি ধরুন। এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে, সেটা আইনের বিষয়, প্রশাসনের বিষয়। এত বড় অরাজকতা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ডাক দিয়ে পেছন থেকে আরো
অন্য দলের সাপোর্ট নিয়ে হয়েছে। তো যারা ডাক দিল, যারা ভাঙচুরের নেপথ্যে, যারা ভাঙচুরকারীদের মঞ্চ করে দিল, মিনিমাম দায়বদ্ধতা তো তাদের থাকবে। পুলিশ ব্যবস্থা নিতে গেছিল, সেখানে হয়েছে, ছেড়ে দিতে বলেছে। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গেছে, সেটা প্রশাসন, পুলিশ যেটা মনে করেছেন গেছেন, ওই নিয়ে রাজনৈতিক মন্তব্য করবো। সায়ন লাহিড়ী তিনি জামিন পাওয়ার পরই প্রকাশ্যে এসে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে, আমরা গোড়ার থেকে বলেছি যে তথাকথিত ছাত্র সমাজ বলে কিছু হয় না, ওটা একটা বিজেপির বকলমা। আর যাদের সামনে যাদের দেখা যাচ্ছে তারা বিজেপির যুব মোর্চা করা লোক, তার রাজনৈতিক পরিচয় রয়েছে, কেউ আরএসএস করে প্রকাশ্যে স্বীকার করছে। বিজেপি তাদের লোকদের নিয়ে তাদের সামনে এই সমস্ত ছাত্র সমাজ বলে ছেড়ে দিয়ে এই গণ্ডগোলগুলোর পেছনে বিজেপি ছিল। আজকে কোর্টে দাঁড়িয়েছিল, পাশে যারা দাঁড়িয়েছিল, যাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে, সব মেলালে মানুষ পরিষ্কার বুঝতে পারবেন কারা কারা এর মধ্যে আছে। যেটা অন্য প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে এবার উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে যদি কেউ রাজনৈতিক কথা লিখে ফেলে, তাহলে তার গোটা পরীক্ষাটাই বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা নিচ্ছে। এটাকে আপনারা কিভাবে দেখবেন? দেখুন, যে সাধারণভাবে পরীক্ষা দিতে যাবে সে তো পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়ে বেশি নম্বর পেতে চাইবে, পরীক্ষাটা মন দিয়ে দেবে। সে অকারণ রাজনৈতিক কথা লিখবে কেন? তার উত্তরের মধ্যে কোথাও যদি রাজনীতিটার প্রাসঙ্গিক হয় তাহলে লিখবে। আর যদি সেখানে সম্পূর্ণ একটা অন্য প্রসঙ্গে রাজনীতি টেনে আনতে যায়, তাহলে নিশ্চিতভাবে তার পদক্ষেপ কনসার্ন সংসদ, তারা কোনো সিদ্ধান্ত তাদের ব্যাপার নেবেন। এখানে রাজনৈতিক কোনো মন্তব্যের অবকাশ আছে বলে আমার মনে হয় না। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি। হরিয়ানায় পশ্চিমবঙ্গে আমাদের এক ভাইকে পিটিয়ে মারা হয়েছে। হরিয়ানায় পশ্চিমবঙ্গের এক বাসিন্দাকে পিটিয়ে মারা হয়েছে। হরিয়ানায় হঠাৎ কয়েকজন মানুষ তারা বলেন যে ওই ব্যক্তি গোমাংস ভক্ষণ করেন, তাই তাকে মেরে দেয়া হলো। আমরা বারবার বলি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সারা দেশে এক এক রকম খাদ্যাভ্যাস, কেউ নিরামিষাশী, কেউ আমিষ খেলেও তার বাছবিচার আছে আলাদা, কেউ অমুক মাংস খান, কেউ অমুক মাংস খান না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, কে কি খাবে, কে কি পরবে, এটা আমরা চাপিয়ে দিতে পারি না। এখন আমাদের দেশে কে কি খাচ্ছে এরকম একটা রটনা দিয়েও লোককে যদি পিটিয়ে মেরে দেয়া হয়, তাহলে গণতন্ত্র বলে কিছু থাকে? আমরা এর তীব্র নিন্দা করছি। আমি একটা জিনিস খাই না, তা বলে ওই ব্যক্তি খাবে না, এটা তো হতে পারে না। আমার খাদ্যাভ্যাসের রীতি এবং পছন্দ আর একজনের খাদ্যাভ্যাসের রীতি এবং পছন্দের সঙ্গে এক নাও হতে পারে। কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের একজন বাসিন্দাকে পিটিয়ে মেরেছে হরিয়ানায়, আমরা এর তীব্র বিরোধিতা করছি। সুপ্রিম কোর্টে একটা মামলা হবে নাকি? কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মনে আছে একাডেমির সামনে আমি গোমাংস খাচ্ছি বলে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য গোমাংস খেয়ে লোককে দেখিয়েছিলেন। তো এবার গোমাংসর অভিযোগ করে একটা লোককে পিটিয়ে মেরে দিল হরিয়ানায়। তো সুপ্রিম কোর্টে একটা মামলা হোক, কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বাংলায় দাঁড়িয়ে আমি গোমাংস খাচ্ছি বলে ওখানে একেবারে সাংবাদিকদের ডেকে প্রেস শো করে ধর্মনিরপেক্ষ সাজলেন। আর হরিয়ানায় যখন বাংলার একটা ছেলেকে পিটিয়ে মারলো, আপনারা এখন মামলা করতে কি অসুবিধা হচ্ছে? আমরা বাংলার মানুষকে বলবো, বাংলায় কতটা গণতন্ত্র আছে, কতটা সবাই একসঙ্গে থাকার পরিবেশ আছে দেখুন।
আজকে যে কোনো ইস্যুতে যার যা ইচ্ছা খাদ্যাভ্যাস, যার যা ইচ্ছা আপনি পড়বেন, পাশাপাশি বিভিন্ন আন্দোলন, রাত্রে মোমবাতি জ্বালা, জমায়েত, এ রাজ্যে গণতন্ত্র আছে বলেই তো সবাই করতে পারছেন। বিজেপি শাসিত রাজ্যে তো এগুলো হয় না, হতে দেবে না এরা। ফলে এ রাজ্যের যে অবাধ মানুষের অধিকার এবং গণতন্ত্রের পরিবেশ রয়েছে, বাকি রাজ্যগুলোর দিকে তাকান। আমরা এমনি এমনি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর, সাক্ষী মালিক, মহারাষ্ট্র, বদলাপুর এমনি এমনি বলি না। হরিয়ানাও তার সঙ্গে যোগ করুন। একটি ছেলেকে ও মুখ খায় বলে পিটিয়ে মেরে দেওয়া হলো, পশ্চিমবঙ্গের বাসিন্দা। তার জন্য ন্যায় বিচারের লড়াই হবে না? তার খাদ্যাভ্যাসে আপনি আমি একমত নাও হতে পারি, তার অধিকার আছে তারটা করার, কিন্তু তা বলে তাকে পিটিয়ে মেরে দেওয়া হবে? আমরা এর তীব্র বিরোধিতা করছি। বলছি যে আরেক সিভিক পুলিশের ব্যবহার সিটি মোড়ে গতকাল রবীন্দ্র ভারতী সকলে যখন এই নিয়ে আর্থিককাণ্ড নিয়ে যখন অবস্থান করছে, সেই সময় সিভিক ভলেন্টিয়ার সে রীতিমতো মত্তব অবস্থায় এসে এই ঘটনাটা কি বলে রোধ করেছেন। অন্যায় পুলিশ তাকে সেখান থেকে বার করে দিয়েছিল। দেখুন, ঘেরাওয়ের পরে পরবর্তী ক্ষেত্রে দেখুন, সিভিক ভলেন্টিয়ার এটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ, এবং সিভিক ভলেন্টিয়ার এই পদটা চালু হওয়ার পর একদিকে যেমন পুলিশ বাহিনীকে সহযোগিতা করার লোক বেড়েছে, পাশাপাশি কর্মসংস্থানেরও একটা সুযোগ বেড়েছে। এখন সিভিক ভলেন্টিয়ার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো অপরাধ করে থাকেন বা বিতর্কে জড়িয়ে থাকেন, আমাদের প্রথম মনে রাখতে হবে প্রত্যেকটি পেশায় অধিকাংশ যেমন ভালো, কিছু বিতর্কিত কাজ, খারাপ ঘটনা প্রত্যেক পেশায় কেউ না কেউ করে ফেলেন। সেগুলো প্রতিষ্ঠিত পেশাও হতে পারে। সিভিক ভলেন্টিয়ার খারাপ কাজ করেছে মানে গোটা সিভিক ভলেন্টিয়ার খারাপ, এটা কি করে বলা যেতে পারে? তারাও তো আপনার আমার ঘরের ছেলে মেয়ে। তবে তাদেরও সতর্ক হওয়া উচিত এবং তাদের নিয়োগ পদ্ধতিতে আরো বেশি সতর্কতা এবং নজরদারি রাখা উচিত। সিভিক ভলেন্টিয়ার একটা পজিটিভ স্টেপ। সিভিক ভলেন্টিয়ারের কাজের সুবিধা হচ্ছে যারা পাড়া পর্যন্ত চেনে, সিভিক ভলেন্টিয়ারের ইতিবাচক দিক আমরা পাচ্ছি। কিন্তু যারা এই অন্যায় কাজগুলো করছেন, এই অন্যায় কাজ তো সমাজের অন্য পেশার লোকও করে, ফলে সেই পেশাকে তো আপনি কন্ডেম করছেন না। তাহলে শুধু 2 জন 3 জন 4 জনের জন্য সিভিক ভলেন্টিয়ার? মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল সিভিক ভলেন্টিয়ার, অন্যায় কাজ করেছে, যা ইচ্ছা অ্যাকশন হোক, ডিপার্টমেন্ট বসিয়ে দিক। কিন্তু রাস্তায় একটা মোড়ে দাঁড়িয়ে দেখুন তো, কত ভদ্র ঘরের ধনী ঘরের লোকেরা অত্যন্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে। আপনি তো তখন তার সমাজ, তার শ্রেণী, তার পেশাকে আপনি টানছেন না। একাধিক অ্যাক্সিডেন্ট দামি গাড়িতে মদ খেয়ে চালিয়ে হচ্ছে, তাহলে গরিব ছেলেটা সিভিক ভলেন্টিয়ার, আপনি ওকে শুধু ওর পদটাকে নিয়ে টানবেন কেন? ফলে সিভিক ভলেন্টিয়ার তারা আরো সতর্ক হোক, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের পেশাকে, সিভিক ভলেন্টিয়ার পোস্টটাকে আক্রমণ করা কোন, এই সিভিক ভলেন্টিয়াররা যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে একদিন মদ খাওয়া চেক করে, গরিব লোকের থেকে বেশি ধনী বড় লোক, প্রতিষ্ঠিত লোক বেরোবে। কিন্তু অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, বড় সমস্ত লোকজন বেরিয়ে যাবে। তো ফলে শুধু সিভিক ভলেন্টিয়ারদের দোষ দিয়ে কোনো লাভ নেই।
আপনি একটা কথা বললেন যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগে আরো মানে সতর্ক বা আরেকটু তুমি যদি আমার একটা লাইন থেকে খবর করো তাহলে সেটা তোমার ব্যাপার। আমি তার সঙ্গে যেটা গোটাটা আমি যেটা বলেছি আমি সম্পূর্ণ একটা মানে একটা বন্ধনীযুক্ত বলেছি, আমি কোনো বিক্ষিপ্ত একটা লাইন বলিনি। আমাকে যদি TV9 এই প্রশ্ন করে আমি TV9কে উত্তরে বলবো TV9 অফিসের কে কে মদ খায় আর কে কে মদ খায় না সেগুলো একটা লিস্ট দিয়ে দিক, তারপরে ওই বিচার হবে ওই সিভিক ভলেন্টিয়ারের কোন পেশার কে মদ খায়নি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সাংবাদিক, রাজনীতিবিদ, আরে মদ আপনি কিভাবে এটাকে আপনি ধরবেন? একটা ছেলে খেয়েছে, অন্যায় কাজ করেছে, প্রসিডিংস হবে। অন্যায় করে থাকলে বসিয়ে দিন 15 দিন, 1 মাস বসিয়ে দিন। আপনার মধ্যবিত্ত ঘর, উচ্চ মধ্যবিত্ত ঘর, মধ্যবিত্ত ঘরের কলকাতা শহরের উপর একটি মেয়ে ধর্ষিতা, লাঞ্ছিতা, নির্যাতিতা, খুন হয়েছে হসপিটালে, ডাক্তার। তাই আপনার নাগরিক সমাজ জাগবে। আর উন্নাওতে চাষের ক্ষেতের মাঠে বা অন্য কোথাও খেতে চাষে কাজ করতে করতে তাকে দুষ্কৃতীরা রেপ করলে গরিব মেয়ে, দলিত, তার জন্য মধ্যবিত্ত সমাজ মোমবাতি নিয়ে নামবে না। সিভিক ভলেন্টিয়ার মদ খেলে দোষ, আর রাত্রে প্রেস ক্লাবের সামনে পুলিশ থাকবে না, এ সবটা একসঙ্গে হতে পারে না। যদি মদ্যপ নিয়ে হয়, যদি মদ্যপ নিয়ে হয়, ওই কি নাম সিভিক ভলেন্টিয়ারের মদ দোষ করেছে, আমি ডিফেন্ড করছি না, দোষ করেছে আমি ডিফেন্ড করছি না। ও যদি দোষ করে থাকে ওকে 1 মাস সাসপেন্ড করে দেওয়া হোক, কিন্তু মদ নিয়ে প্রশ্ন তুললে প্রেস ক্লাবের বারও বন্ধ করতে হবে। চালিও পুরোটা। হ্যাঁ, আর্জিকর কাণ্ডে এবার কলকাতা পুলিশের দায়ের করা FIR উল্লেখিত শব্দবন্ধ নিয়ে বিতর্ক। একটা জায়গায় লেখা হয়েছে উইলফুল রেপ অ্যান্ড মার্ডার, এর অর্থ কি? এটা শুনেছি, সংবাদ মাধ্যমে দেখেছি, এটা বলতে পারবো না। যদি এটা ভুল শব্দ প্রয়োগ হয় তাহলে নিশ্চয়ই গোটা বিষয়টা এখন CBI এর হাতে আছে, মনিটর করছে সুপ্রিম কোর্ট। ফলে যদি কোথাও কোনো ভুল শব্দ প্রয়োগ হয়ে থাকে, যদি অপ্রাসঙ্গিক শব্দ প্রয়োগ হয়ে থাকে, তারা নিশ্চয়ই সেই ত্রুটিগুলো চিহ্নিত করে দেবেন। অনেকে আলোচনায় বলছে যে তৃণমূলেরও পাল্টা রাস্তায় নামা উচিত, কি কর্মসূচি পালন করা উচিত, এই পাল্টাটা কি আদৌ কোনো প্রয়োজন আছে নাকি? আমি দেখুন, এই আরজিকরের ঘটনায় যে ধর্ষণ এবং খুন, তাতে যারা নাগরিক সমাজ ন্যায় বিচার চাইছেন, মা বোনেরা ন্যায় বিচার চাইছেন, তার সঙ্গে তো তৃণমূল কংগ্রেস ওতপ্রোতভাবে সম্পৃক্ত। ফলে তাদের পাল্টা কোনো কর্মসূচি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জুনিয়র ডক্টররা যে আন্দোলন করছেন, তাদের ন্যূনতম যে সেন্টিমেন্ট, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল কংগ্রেস আমরা একমত, যে নাগরিকরা নেমেছেন একমত। আমাদের আপত্তি হচ্ছে যে এটা একটা সামাজিক অপরাধ, দোষীদের ধরাটা দরকার। কলকাতা পুলিশ ধরেছে, এখন বাকিটা CBI এর হাতে। কিন্তু যে সিপিএম এর জমানায় পরের পর ঘটনা ঘটেছে, যে বিজেপির জমানায় অন্য রাজ্যে পরের পর ঘটনা ঘটছে, তাদের এই নিয়ে রাজনীতি করা, বাংলায় অরাজকতা তৈরি করার কোনো অধিকার নেই। আমাদের কর্মসূচি হচ্ছে এদের মুখোশ খুলে দিতে, মানুষের সঙ্গে জনসংযোগ, মানুষকে বাংলার অতীতটা আর এই দেশের বাকি অংশের ছবিটা মানুষকে স্পষ্টভাবে তুলে ধরা। আমরা তাদের চক্রান্তের প্রতিবাদ, তাদের চক্রান্তের মোকাবিলায় আমাদের কর্মসূচি নিচ্ছি। সাধারণ মানুষের ন্যায় বিচারের দাবি এবং কর্মসূচির পাল্টা কর্মসূচি নেওয়ার কোনো প্রশ্নই নেই। অধীর চৌধুরী আজকে গিয়েছিলেন রিতার পরিবারের সঙ্গে দেখা করতে, হাসপাতালেও গিয়েছিলেন। অধীর রঞ্জন চৌধুরী যখন নির্ভয়া কাণ্ড হয় এবং দিল্লিতে কংগ্রেসের সরকার ছিল, তখন কি ভূমিকায় ছিলেন? তখন কি নির্ভয়ার বাবা মার কাছে গেছিলেন? যখন দিল্লিতে নির্ভয়া কাণ্ড হয়, শিলা দীক্ষিতের সরকার দিল্লির বুকে, অধীর রঞ্জন চৌধুরী
তখন কি সেখানে গিয়েও তিনি একজন সাংসদ হিসেবে তার দায়িত্ব পালন করেছেন? এখন তিনি এখানে সস্তা রাজনীতি করার জন্য, বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য, বিরোধীদের তাদের এই অরাজকতা তৈরির, বিভ্রান্তি ছড়ানোর যে চিত্রনাট্য, তার একটা অধ্যায় হিসেবে নিজেকে তুলে ধরছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।